আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়ার রাতে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ১৬তে জায়গা করে নিল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকে সুইডিশদের উপর চড়াও হয় ফরাসিরা। ৪৪ মিনিটে ওলিসার পাস থেকে প্রথম ডেডলক ভাঙেন এমবাপ্পে। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্কোলা, আর ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে। একই সাথে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোলের মালিক এখন তিনি। ছিয়াশি মিনিটে হালান্ডের সেই ট্রেডমার্ক ফিনিশিংয়ে জয়সূচক গোলে আইভরি কোস্টকে স্তব্ধ করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল নরওয়ে। তবে স্ক্যান্ডিনেভিয়ানদের সেই রূপকথা এখানেই থামছে না। আগামী ৬ জুলাই শেষ ১৬র মহাযুদ্ধে তাদের সামনে এবার ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কেন এই নরওয়ে সেলেসাওদের জন্য এক মূর্তিমান আতঙ্ক? ডালাসের নাটকের শেষ অঙ্কটা যেন আগে থেকেই লেখা ছিল নরওয়ের গোল মেশিন আর্লিং হ্যালান্ডের জন্য। ৩৯ মিনিটে আন্তোনিও নুসার চোখ ধাঁধানো কার্লিং শটে নরওয়ে লিড নিলেও ৭৪ মিনিটে আমাদ দিয়ালোর গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। কিন্তু ম্যাচের যখন ঠিক ৪ মিনিট বাকি, ঠিক তখনই প্যাট্রিক বার্গের পাস থেকে আসে হালান্ডের সেই জয়সূচক ট্যাপ ইন। চলতি বিশ্বকাপে নিজের পঞ্চম গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬তে তুললেন এই ম্যান সিটি স্ট্রাইকার। আর এই জয়ের পরই নরওয়ে দল এখন ব্রাজিলের জন্য এক মূর্তিমান আতঙ্ক। প্রথম কারণ আর্লিং হ্যালান্ড, যিনি টানা ১৩টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার অবিশ্বাস্য ফর্মে আছেন। শুধু তাই নয়, গোল্ডেন বুটের দৌড়ে ৬ গোল করা লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মাত্র ১ গোল কম করে। দ্বিতীয়ত, মাঝমাঠে ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ডের অনবদ্য ক্রাফটম্যানশিপ। বিশ্বকাপের প্রথম ৩ ম্যাচেই অ্যাসিস্ট করে যিনি রেকর্ড গড়েছেন। তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক থ্রেট হচ্ছে ইতিহাস। দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৮ সালের সেই বিখ্যাত স্মৃতি ফিরিয়ে এনে আবারও বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে এই নরওয়ের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরে স্তব্ধ হয়েছিল তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৯৮ সালের সেই রূপকথা কি আবারও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিরিয়ে আনবে হ্যালান্ড ওডেগার্ডরা, নাকি অতীতের প্রতিশোধ নিয়ে কোয়ার্টারের টিকিট কাটবে ব্রাজিল? উত্তর মিলবে আগামী সোমবার। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। ইনজুরি কাটিয়ে রক্ষণভাগের মূল স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরোর দলে ফেরার স্বস্তির মাঝে আর্জেন্টিনার ম্যাচে ছায়া ফেলেছে আফ্রিকার এক রহস্যময় কালো জাদু। ঘানার এক ওঝার দাবি, এই ম্যাচেই নাকি কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আলবিসেলেস্তেরা। মাঠের রণকৌশল বনাম বাইরের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ, কে হাসবে শেষ হাসি? বিস্তারিত দেখুন রিপোর্টে। বিশ্বকাপে চমক জাগানো নবাগত কেপ ভার্দের বিপক্ষে বাঁচা মরার লড়াই। রাউন্ড অফ 32-র মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার শিবিরে বইছে স্বস্তির হাওয়া। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকার পর হাঁটুতে চোট পাওয়া রক্ষণভাগের মূল স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো সোমবার পুরোদমে অনুশীলনে ফিরেছেন। চলতি বিশ্বকাপে এই প্রথম নিজের পুরো স্কোয়াডকে সম্পূর্ণ ফিট অবস্থায় পেলেন মাস্টার মাইন্ড লিওনেল স্ক্যালোনি। তবে একাদশ সাজাতে মধুর সমস্যায় কোচ। রোমেরো শেষ পর্যন্ত ফিট না হলে প্রস্তুত নিকোলাস ওতামেন্দি। লেফট ব্যাকে মেদিনার জায়গায় ফিরছেন তাগলিয়াফিকো। মাঝ মাঠে আলমাদা, পারেদেস নাকি লো সেলসো, চতুর্থ পজিশন নিয়ে চলছে লড়াই। তবে সবচেয়ে বড় থ্রিলিং সাসপেন্স আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী হিসেবে কে থাকছেন? দুর্দান্ত ফর্মে থাকা হুলিয়ান আলভারেজ নাকি চিলিং স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ? উত্তর মিলবে একদম শেষ মুহূর্তের অনুশীলনে।
কিন্তু মাঠের এই নিখুঁত সমীকরণকে কাঁপিয়ে দিয়েছে ঘানা থেকে আসা এক অভিশাপের বার্তা। ঘানার কুখ্যাত ওঝা নানা কুয়াকু বুক ঠুকে ভবিষ্যৎবাণী করেছেন 4 জুলাই মিয়ামিতে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে আর্জেন্টিনা। এর আগে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে অভিশাপ দিয়ে অবশ্য ব্যর্থ হয়েছিলেন এই ওঝা, কিন্তু নকআউটের মঞ্চে এই ব্ল্যাক ম্যাজিক আর মনস্তাত্ত্বিক চাপকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ইতিহাস ওঝার ব্ল্যাক ম্যাজিককে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে 7 ম্যাচের 6টিতেই জিতেছে আলবিসেলেস্তেরা। 1990 সালে ক্যামেরুনের কাছে সেই ঐতিহাসিক হারের পর আর কোনো আফ্রিকান দল আর্জেন্টিনাকে টলাতেই পারেনি। এবারই প্রথম আফ্রিকার কোনো দলের বিরুদ্ধে নকআউট ম্যাচে নামছে আর্জেন্টিনা। ওঝার অভিশাপ নাকি স্ক্যালোনির রণকৌশল? মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে শেষ হাসি কে হাসবেন? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। শেষ 16 হাই ভোল্টেজ ম্যাচে নরওয়ের বিপক্ষে তার খেলা নিয়ে তৈরি হয়েছে ঘোর শঙ্কা। জাপানের বিপক্ষে শেষ 32 ম্যাচে প্রথমার্ধ শেষেই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন 28 বছর বয়সী পাকেতা। সিবিএফ নিশ্চিত করেছে স্ক্যানে এই মিডফিল্ডারের বা উরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। তবে তিনি ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও পরিষ্কার নয়। ফলে আগামী রোববার নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে কার্লো আনচেলত্তির দলে পাকেতার থাকা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, কোটি মানুষের আবেগের নাম। আর সেই আবেগে মেতে উঠে ঢাকার অলিগলি। ঘরে টিভি থাকলেও বন্ধুবান্ধব নিয়ে বড় স্ক্রিনে খেলা দেখে উৎসবে মাতেন অনেকে। আর তাই তো চায়ের দোকান, পাড়া মহল্লার অলিগলি যেন হয়ে ওঠে ছোট্ট ছোট এক একটি স্টেডিয়াম, চলে কথার লড়াই। সবাই মিলে একসাথে খেলা দেখার সেই আনন্দঘন মুহূর্তের গল্পই জানাচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। ছবি তুলেছেন নাহিদ ইসলাম। মধ্যরাত, তবু ঘুমাচ্ছে না ঢাকা। অলিগলির মোড়ে মোড়ে চায়ের দোকানের সামনে জড়ো হচ্ছে মানুষ। কেউ দাঁড়িয়ে, কেউ বেঞ্চে বসে। কারো হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, কারো গায়ে প্রিয় দলের জার্সি। সবার চোখ আটকে আছে ছোট টিভির পর্দায়। গোলের সুযোগ তৈরি হওয়া মানেই টান টান উত্তেজনা। আর পছন্দের দল বল জালে দিলেই উল্লাসে ফেটে পড়ে পুরো গলি। কে কোন দলের সমর্থক সেটা নিয়ে চলে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক। হাসি আনন্দের সাথে খেলা দেখার এই উৎসব চলে গভীর রাত পর্যন্ত। এই আনন্দ তো সবসময় থাকবে না, যতক্ষণ খেলা আছে এই আনন্দটা খুব সবাই উপভোগ করতেছে। রাত 1টা 2টা 3টা সব সময়। আমাদের তো আর টিভির রাস্তাঘাটে নাই, চার দোকানে আইলে আমরা চা খাই আর টিভি দেখি। 10 জনে মিলে বিশ্বকাপের খেলা, আবার দেখেও 10 জনে মিলে, এই জিনিসই মজা বেশি। সবাই একটা আনন্দ উৎসবমুখ থাকে পরিবেশ। আমরাও খেলা থাকি, পাবলিক আসে, চা বিক্রি বেশি হয়। বিশ্বকাপ আসলে বাংলার পাড়া মহল্লা হয়ে ওঠে এক একটি স্টেডিয়াম। সবাই মেতে ওঠেন খেলা দেখার আনন্দে। সাথে থাকে খাওয়া দাওয়ার আয়োজনও। পরিচিত অপরিচিত সবাই কয়েক ঘন্টার জন্য হয়ে ওঠেন এক পরিবারের সদস্য। তৈরি করে এক অনন্য রকম সামাজিক বন্ধন। ছোট ভাই বড় ভাই মিলে খেলা দেখতেছি, অন্যরকম একটা ফিলিংস। এখানে খিচুড়ি পাক হয়েছে, হয়তো ব্রাজিল জিতবে, সবাই আনন্দ করবো একসাথে, খাবো একসাথে। এই ভাই আর এই ভাই হচ্ছে আমার শত্রু, মানে আর্জেন্টিনা, কিন্তু এই লোকটা হচ্ছে অরিজিনাল জার্মানি। গত পরশুদিন গোলে হারার পর আমার সাথে দেখা করেন 2 দিন। খেলার ফিকচারের সাথে বদলে যায় পরিবারের রুটিন। রাত জাগা, একসঙ্গে খাওয়া, খেলার আগে প্রিয় দল নিয়ে খুনসুটি। আর গোল হলেই পুরো ঘর জুড়ে আনন্দের চিৎকার। এই যেমন বাকি বিল্লার পরিবার। ব্রাজিল জাপানের খেলা দেখছে বাবা ছেলে সহ আত্মীয় স্বজন। খেলার আগে ও পরে এ নিয়ে তাদের মধ্যে চলে মধুর কথা লড়াই। দিন শেষে সবাই একই পরিবার ও আবেগের সুতোয় গাঁথা। আমার কাছে এটা একটা দীর্ঘ প্রতীক্ষার মতো লাগে, এবং এই খেলাগুলো আমি রাত জেগে সবসময় দেখি, এনজয় করি সবাইকে নিয়ে। শুধুমাত্র এই যে আমার সাথে যারা যারা আছে এখানে, মানে তাদের উন্মাদনাটা দেখে আমি আসলে ঘুমাইতে পারি না। আমাকে জেগে থাকতে হয়, আমি প্রত্যেকটা খেলা দেখি। আমরা যে দলকেই সাপোর্ট করি, আমরা কিন্তু বাঙালি। আমরা যেন আমাদের এই সাপোর্টের সমর্থনটা কি নিয়ে যেন কোনো কলহের মধ্যে না জড়িয়ে যাই।
কয়েকদিন পরেই শেষ হবে বিশ্বকাপ, কমে যাবে রাত জেগে টেলিভিশনের সামনে ভিড়। কিন্তু এই মুহূর্তগুলো থেকে যাবে স্মৃতিতে, কারণ ফুটবল শুধু 90 মিনিটের খেলা নয়, যেন জয় পরাজয়ের হিসাব ছাপিয়ে জিতে যায় মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও। মঙ্গলবার বিকেলে মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানান, খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঋণ বিতরণে অনিয়ম হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। উচ্চ মূল্যস্ফীতি, বিপুল পরিমাণে খেলাপি ঋণ, তীব্র তারল্য সংকট এবং মূলধন ঘাটতিতে ভুগছে দেশের ব্যাংকিং খাত। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমেছে তলানিতে। এমন বাস্তবতায় নতুন অর্থবছরের জন্য আরও কঠোর মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 6.8%। যদিও অর্থ বছর শেষে এই হার 8% উন্নীত হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা। যেহেতু আমাদের ইনফ্লেশন হাই, যেহেতু আমরা এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে চাই, এর প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। ফলে আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সে 10% আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হলেও প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা রাখতে চান গভর্নর। ঋণ বিতরণে গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে এমন খাতকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। বলেন, নীতি সুধার অপরিবর্তিত থাকলেও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে সুদের হার কমিয়ে আনা হবে। কস্টলি হয়ে যাওয়ার কারণে অনেকে বন্ধ করে দিছে। আমাদের স্টিমুলাস প্যাকেজে মূলত এগ্রিকালচারাল এবং রুরাল ইকোনমিতে আমরা টাকাটা বেশি দিতে চাই। স্টিমুলাস প্যাকেজের ওইটাও একটা অবজেক্টিভ। দেখবেন আমরা অনেক আনকনভেনশনাল জায়গা এজেন্সির সাথে কাজ শুরু করে দিচ্ছি। পিকেএসএফ, আনসার ভিডিপি ব্যাংক, আপনার কর্মসংস্থান ব্যাংক। খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। শক্তিশালী করা হচ্ছে অর্থঋণ আদালত আইন এবং দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন। নতুন অনিয়ম রোধেও কঠোর অবস্থানে থাকবে বাংলাদেশ ব্যাংক। আমরা আসলে আগামী 18 মাসের একটা প্ল্যান করেছি এনপিএল এর জন্য। একটা আইন করছি, একটা হচ্ছে মানি লন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এইখানে যেটা হবে, মানি লন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। যে কোনো ব্যত্যয় যদি ঘটে, ডেভিয়েশন ঘটে যদি পাওয়া যায়, শাস্তিটা সর্বোচ্চ হবে। গভর্নর বলেন, বেসরকারি খাতের জন্য বিদেশি ঋণ আরও সহজ করা হবে। সিটি গ্রুপ এবং ইসলামী ব্যাংক সমস্যার দ্রুত সমাধান হবে বলেও জানান তিনি। ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের যেই ধারাটার বাইরে চলে গেছে বিষয়গুলো, সো একটু সময় দিতে হবে। এই জিনিসগুলো আমার বিশ্বাস যে ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে 1 জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, জুলাই শহীদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। তাই শহীদদের স্মরণে কোনো একদিন বা কোনো এক মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ প্রতিদিন ধারণ করতে হবে। এ সময় তিনি বলেন, শহীদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। কোনো অগণতান্ত্রিক, স্বৈরাচারী কোনো ধরনের পদক্ষেপ, কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে। তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। জুলাই এলে কিছু মানুষের কাছে ফিরে আসে জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো স্মৃতি। সে স্মৃতিতে আছে চোখের আলো হারানোর বেদনা, শরীরে গুলির দাগ আর না বলা অসংখ্য গল্প। তারা কেউ নেতৃত্ব দিতে রাস্তায় নামেননি, কেউ ছিলেন না
কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি। উত্তাল সে সময়ে শুধু মনে হয়েছিল নীরব থাকার চেয়ে মাঠে নামা জরুরি। 2 বছর পর দুজন জুলাই যোদ্ধার গল্প শুনেছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন লুৎফর রহমান। আমার জ্ঞান আসলো তখন আমাকে যখন হসপিটালে ভর্তি করানো হলো, তখন উনি বলতেছে যে আপনি তো লাশের উপর পড়ে আছেন, অনেকজন মারা গেছে, আপনি তো জীবিত আছেন, এটার জন্য আল্লাহকে শুকরিয়া জানান। 2 বছর আগের দিনগুলোর কথা স্মরণ করতে এখনও শিউরে ওঠেন রায়েরবাগের আজম। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, উত্তাল দিনগুলোতে নেমেছিলেন মাঠে, কারো ডাকে নয়, বিবেকের তাড়নায়। আমি কোনো দলের সাথে কোনো কারোর সাথে বা ছিলাম না, ইনভলভ ছিলাম না, বা কোনো দলও করি না আমি, কিন্তু কোনো কিছু তখন যে আসলে কোটা বিরোধী সবার জন্য, আমার ছেলে মেয়ে বা ভবিষ্যতে যে অনেকজন আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এই জন্যই আসলে আমি আন্দোলনে আমি 17 তারিখ কিন্তু আসছিলাম। 2024 সালের 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে চিরতরে হারান ডান চোখের দৃষ্টি। ডান পায়ে বুলেটের ক্ষত চিহ্ন এখনও স্পষ্ট। এতটুকু পর্যন্ত আমার হয়েছে। শরীরের ঘা শুকিয়েছে, কিন্তু মনের দাগ এখনও দগদগে। যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন, সেই পরিবর্তনের অনেকটাই এখনও অধরা বলেই মনে করেন গোলাম আজম। আমরা কিন্তু কোনো সরকারকে এনে বসানোর জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমরা যদি দেশটা ভালো চলুক, যেন সব মানুষ যেন সমানভাবে সব কিছু করতে পারে, এই সব কারণে আমরা আসলে আন্দোলনে গেছি, যে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। কিন্তু কোনো মানুষের অধিকার বাস্তবায়ন হয়নি এখনো পর্যন্ত। আসলে জিনিসটা হলো কি, আমরা আর কি যেভাবে গেছি। একই দিনের আরেক গল্প রাজধানীর উত্তরায়। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম হটস্পট ছিল এই হাউস বিল্ডিং আজমপুর এলাকা। মাত্র 21 বছর বয়সে পুলিশের গুলিতে রিয়াদ হোসেন হারিয়েছেন বাম চোখের দৃষ্টি। গলা আর ঘাড়ে এখনো রয়ে গেছে ছড়রা গুলির চিহ্ন। 2টা বুলেট আসলে আমার চোখের উপরে এসে লাগে, তো উপরের পাপড়িতে, যে পাপড়িতে লাগানোর পরে আর কি এমন অবস্থা হয়েছে যে পাপড়ির যে একটা বুলেটের যে প্রেশারের কারণে ভিতরে যে রেটিনা ছিল, রেটিনা মানে ড্যামেজ হয়ে যায়। চোখের আলো হারিয়েছেন, কিন্তু বিশ্বাস হারাননি। রিয়াদের ভাষায়, দেশের প্রয়োজনে মানুষকে কখনো কখনো নিজের নিরাপত্তার হিসাব ভুলে যেতেই হয়। একটা দল চলে গেছে আর একটা দল আসছে, জিনিসটা পার্থক্য হয়েছে এইটুকুই। কিন্তু দেশের যে আমরা চেয়েছিলাম যে একটা পরিবর্তন, ওরকম একটা পরিবর্তন হয় নাই আসলে। এটার জন্য আর কি আমাদের আরও চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কি করলে আসলে আমাদের দেশ পুরোটাই চেঞ্জ হবে। ভরসা না হারানোর দৃঢ়তা থাকলেও আক্ষেপ আছে অপূর্ণ প্রত্যাশার। অনুভূতি আলাদা হলেও চেতনার জায়গা পুরোপুরি এক। লাখ লাখ তরুণ যুবা সে সময় একাট্টা হয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে। রাজনৈতিক পরিচয়হীন লড়াকু এসব মানুষের জীবনে জুলাই চিরস্থায়ী এক প্রেরণা। জুলাই আন্দোলন নিয়ে নানান জনের নানান রকম ব্যাখ্যা থাকতে পারে, তবে সে সময়ে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের বেশিরভাগই ছিলেন অরাজনৈতিক এবং শিক্ষার্থী। তারা সবাই তখন আন্দোলনে নেমেছিলেন সময়ের প্রয়োজনে। দেশে আবারও যদি কখনো সংকট তৈরি হয়, আবারও মাঠে নামার প্রয়োজন পড়ে, এই শিক্ষার্থীরাই থাকবে মিছিলের সবার সামনের সারিতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ জানাবো। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বহাল রাখল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ভেস্তে গেল ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি পরিবর্তনের চেষ্টা। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালতে বিচারপতিদের 6 থেকে 3 ভোটে দেয়া হয় ঐতিহাসিক এই রায়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল হচ্ছে না। আদালতের এই রায়কে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের বিরুদ্ধে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট এর বিতর্কিত এক নির্বাহী আদেশে বলা হয়েছিল, বাবা মা মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী না হলে যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও নাগরিকত্ব পাবে না সন্তান। যদিও মার্কিন সংবিধানের 14তম সংশোধনের পরিপন্থী এই আদেশ, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া কিংবা পূর্ণাঙ্গ আইনি প্রক্রিয়া অনুসরণকারী সব ব্যক্তি মার্কিন নাগরিক। ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন ভোগান্তি আরও বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং। দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। এর প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কয়েক স্থানে সড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সে সাথে বিদ্যুৎ অফিসে ভাঙচুর ও হামলার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। বিদ্যুৎ নেই, তাই মোমের আলোয় পড়াশোনা করছে 2 শিক্ষার্থী।
দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভাগীয় ও জেলা শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও বেগতিক। ভ্যাপসা গরমের মাঝে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। সারাদিনে অনলি 8 থেকে 10 ঘন্টা কারেন্ট থাকে। লোডশেডিংয়ের পরিমাণটা অনেক বেশি, যে কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই আগের থেকে খারাপ অবস্থায় আছে। ফজরের নামাজ পড়তে গেলে বিদ্যুৎ নাই, আসর পড়তে গেলে বিদ্যুৎ নাই, মাগরিব পড়তে গেলে বিদ্যুৎ নাই, রাতের বেলা সালফাল এবং বৃদ্ধ মানুষের খুব সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালোমতো পড়াশোনা করতে পারতেছি না। গরমের ভেতর আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছে। দিনের পর দিন ভোগান্তি সইতে না পেরে অতিষ্ঠ মানুষ সড়কে নেমেও করছেন প্রতিবাদ। সম্প্রতি জামালপুরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। টাঙ্গাইলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়কে চলে স্থানীয়দের বিক্ষোভ। কারেন্ট থাকে না গো, খুব সারা রাত কারেন্টই থাকে না। এই দিন মনে পড়ে যে লাহানি ধরে 1 ঘন্টা থাকে আর 4 ঘন্টায় থাকে না। রাতের বেলা তো কারেন্ট থাকে না, থাকেই না। দিনে যে একটু শান্তিমতো থাকবো, এই রোদের তাপে থাকা যায় না, বাড়িতেও থাকা যায় না, এবং কারেন্টও ডিস্টার্ব করে। সকল কিছুই কারেন্টের উপরে নির্ভর করে। কারেন্ট না থাকলে দেখা গেছে যে ছেলে মেয়েদের পড়ালেখার অসুবিধা, পাশাপাশি বিভিন্ন কাজ কাম করতে অসুবিধা হয়। 2 ঘন্টা পরে কারেন্ট আসে, 1 ঘন্টা কারেন্ট থাকলে। রাত্রেবেলায় যদি কারেন্ট যায় সেক্ষেত্রে তো আসতেই চায় না। কতবার যে কারেন্ট যায় আর আসে সেই হিসাব করতে করতে আমাদের এখন ক্যালকুলেটর লাগে। শেরপুরে বিশ্বকাপ খেলা চলাকালীন লোডশেডিং হলে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে বিদ্যুৎ কর্মকর্তারা। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় আর্জেন্টিনার ম্যাচের সময় লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ অফিসে হামলার ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে। কারেন্ট তো আসেই না, বিলের উপরে বিল। লোডশেডিং ব্যাপক হারে আমাদের এখানে পরিলক্ষিত হচ্ছে, যে কারণে আমরা নিজেরাও ভালো করে ক্লাস নিতে পারছি না। সেই সাথে ছাত্রছাত্রীদের অ্যাটেনশন ধরে রাখাটাও আমাদের জন্য খুব কষ্টকর হচ্ছে। আমাদের খুব গরম লাগে, আমরা ক্লাস করতে পারি না। আসে যা কোনো শিউর নাই, থাকে না। হ্যাঁ, আগে যে কারেন্ট থাকে যে বেতন দিছি, বিল দিছি, এনকা তার সাথে কারেন্ট কম থাকে, বিল বেশি আয়। একদিকে যখন ক্ষোভে ফুঁসছে মানুষ, তখন বিদ্যুৎ কর্মকর্তারা জানালেন চাহিদার তুলনায় সরবরাহ মিলছে কম, তাই শিডিউল করে জেলা, উপজেলা ও শহরে লোডশেডিং দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়টি আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়কে আসলে অবহিত করছি। পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকারের আসলে সদের দৃষ্টি আছে এ ব্যাপারে, যে খুব তাড়াতাড়ি হয়তো বিদ্যুতের অবস্থা ভালো হতে পারে। তখন বিদ্যুতের বরাদ্দ যদি আমরা বেশি পাই, তাহলে আমরা আপনাদেরকে আসলে আরো ভালো বিদ্যুৎ দিতে বা সেবা দিতে আমরা চেষ্টা করব। দ্রুত স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লোডশেডিং এর বিষয়ে আমরা আরো তথ্য জেনে আসব। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, দেশের বিভিন্ন স্থানে তো ঘন ঘন লোডশেডিং হচ্ছে, সেই তথ্য আমাদের কাছে এসেছে। তো কুমিল্লার কি পরিস্থিতি আপনার মাধ্যমে সংক্ষেপে জানতে চাই। মারফি, সারা দেশের নেই কিন্তু কুমিল্লারও একই চিত্র। প্রতিদিনই প্রায় একাধিকবার এই বিদ্যুৎ যাচ্ছে আসছে, ফলে যে সাধারণ মানুষ তাদের কিন্তু আসলে ভোগান্তি একেবারেই চরমে। আপনি জানেন যে তীব্র গরমের মধ্যে কিন্তু যখন বিদ্যুৎ থাকে না, তখন কিন্তু আসলে মানুষের যে ভোগান্তির চিত্রটাও বেড়ে যায়। সে অনুযায়ী যে বিশেষ করে যারা মিল ফ্যাক্টরি চালান তাদেরও আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়। তাদের মেশিনপত্র বন্ধ থাকে, কর্মচারী, সব মিলিয়ে ভোগান্তির যেন শেষ নেই। তো আমি এখন রয়েছি কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকায় একটি সিলভার ফ্যাক্টরিতে। আমরা জানতে চাইবো আপনাদের এখানে প্রতিদিন কি পরিমাণের বিদ্যুৎ যায়, কত ঘন্টা থাকে না বিদ্যুৎ? এভারেজ 2 ঘন্টা। মানে কি ধরনের সমস্যা হয় আপনাদের বিদ্যুৎ না থাকলে? বিদ্যুৎ না থাকলে যে ওয়ার্কার বসে থাকে, আমাদের প্রোডাকশন ব্যবসা লস আসে। প্রতিনিয়ত মনে করেন এভারেজ 2 ঘন্টা কারেন্ট না থাকলে ওয়ার্কার বসে তাদেরকে হাজিরা দিতে হয়। এগুলো ব্যবসার অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। শুনছিলেন আসলে এভারেজ প্রতিদিন প্রায় 2 ঘন্টা কারেন্ট থাকে না। আমরা কথা বলেছিলাম বিদ্যুৎ বিভাগের সঙ্গে। কুমিল্লা কিন্তু 5,90,000 গ্রাহক রয়েছে বিদ্যুতের। এর মধ্যে চাহিদা রয়েছে 1380 মেগাওয়াট থেকে 1650 মেগাওয়াট পর্যন্ত। কিন্তু এভারেজে কিন্তু আসলে প্রতি সময় কিন্তু কুমিল্লায় প্রায় 200 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু ঘাটতি থাকে। এর মধ্যে 190 মেগাওয়াট ভারত থেকে আমদানি করা হয়। সেই বিদ্যুৎ দিয়ে কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের এলাকা চলে। অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাটে কিন্তু আসলে সাধারণ মানুষও এখন বিভ্রান্ত অবস্থায়। মারফি,
খোকন, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। ফরিদপুরের ভাঙ্গায় 5 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় 17 জনকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে অভিযান চালিয়ে হাসামদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে ঢাকা মেডিকেলে থাকা নিহতের মরদেহের দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এক্সপ্রেসওয়েতে 5 গ্রামবাসীর মধ্যে চলে সংঘর্ষ। পুলিশ জানায়, কয়েক মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাপুরিয়া সরদিয়া গ্রামের এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন। এরপর বিষয়টি মীমাংসাও হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবককে মারধর করে এবাদুল ও তার সমর্থকরা। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের মানুষ। ঢাকা ফরিদপুর বরিশাল মহাসড়কে প্রায় 3.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। গুলিবিদ্ধ হয় 2 জন। গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে সুমন শেখের মৃত্যু হয়। 2025-26 অর্থ বছরের সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। সাতক্ষীরা সদর উপজেলায় 1200 কৃষককে দেওয়া হয়েছে এই প্রণোদনা সুবিধা। সরকারি পত্রে বাঁশের খুঁটির মূল্য প্রতি পিস 50 টাকা। কৃষকদের অভিযোগ, সরবরাহ করা হয়েছে 10 থেকে 20 টাকা মূল্যের বাঁশের খুঁটি। গোবরের জৈব সার বিতরণেও হরিলুট। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলায় বিতরণ করা হয়েছে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি। গত সোমবারের এই কর্মসূচিকে চমৎকার উদ্যোগ বলছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। প্রত্যেক কৃষকের গাছ লাগাবে এবং এইগুলো আমরা তদারকি করব প্রতিদিন, প্রতি সপ্তাহে, যাতে আমাদের গাছগুলো জীবিত থাকে। সব ইউনিয়নের তাইছে, সবাই পাইছে, উদ্যোগটা অনেক ভালো। সরকারি পরিপত্রে প্রতি পিস গাছের চারা 160 টাকা, বাঁশের খুঁটি 50 টাকা এবং জৈব সার প্রতি কেজি 4 টাকা দর ধরা হয়েছে। পরিবহন ও আনুষঙ্গিক অপ্রত্যাশিত ব্যয়ও ধরা হয়েছে আলাদাভাবে, যেখানে প্রতি কৃষক 5টি গাছের চারা, 150 কেজি জৈব সার ও 5টি বাঁশের খুঁটি পাবেন। তবে অভিযোগ, বাস্তবে দেয়া হয়েছে 40 কেজি জৈব সার। 5টা চারা পেয়েছি, 5টি বাঁশ আর সার একখানা। এদিকে কৃষকদের স্বাক্ষর নেওয়া হয়েছে 150 কেজির সার প্রাপ্তির স্বীকারপত্রে। যমুনার ক্যামেরায় ধরা পড়লে উত্তর নেই এই উপসহকারী কৃষি কর্মকর্তার। এছাড়া কৃষকদের দাবি, সরবরাহ করা প্রতি পিস বাঁশের মূল্য 10 থেকে 20 টাকা। জৈব সার কতটুকু দেওয়া হচ্ছে? বাস্তবে এইখানে আছে আপনার 150 কেজি। এটা একটু সমস্যা আছে, একটু এই করে বলি না, এটা সারের কাছে শুনে একটু বেশি ভালো হয়। ন্যায্য মূল্যের দামের কথা বলতে 20 টাকার উপরে যাবে না। বাস 10 টাকা পিস হতে পারে, 10 থেকে 15 টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের অভিযোগ ভিত্তিহীন। গোবর সার 150 কেজির পরিবর্তে দেয়া হয়েছে 600 টাকা মূল্যের 40 কেজির কোম্পানির সার। আর খামার বাড়ির কর্মকর্তা বলছেন, বস্তার মূল্য 480 টাকা। পচা গোবর আমাদের এখানে আমরা পাইনি, কাঁচা গোবর ছিল। এই জন্য আমরা ওই সমমূল্যের ট্রাইকোকম্পোস্ট জৈব সার 600 টাকা বস্তা, ওইটা আমরা দিচ্ছি এবং এটা গুণগত মান আরও বেশি ভালো। আমার জানা মতে ওটা 480 টাকা করে সিআই কোম্পানি দাম নিয়ে থাকে, এটা আমার জানা আছে। কিন্তু উনি যে আমাদের উপজেলা কৃষি অফিসের মহোদয় যে কত দামে নিয়েছে সেটা আমি ভালো করে বলতে পারবো না। সরকারি পত্রে এই বাঁশের অংশটির মূল্য 50 টাকা। কৃষকদের দাবি, এটির দাম হতে পারে 10 থেকে 20 টাকা। কৃষকের দাবির বিষয়টি আমরা যাচাই করতে চাই, নিতে চাই একটি নমুনা নিয়ে বাঁশ ব্যবসায়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হাজির যমুনা টেলিভিশন। কর্মকর্তা বলছেন, মান খারাপ, মূল্য 10 টাকার বেশি নয়। মনে হচ্ছে এটা নিম্নমানের বাঁশ, এটা তো মানে যেভাবে আমাদের দেওয়ার কথা সেভাবে হয়নি। এটার দাম তো 10 টাকা বেশি হবে না, 10 থেকে 8 টাকা 10 টাকা হবে, এরকম আমার কাছে মনে হয়েছে। 40 থেকে 50 টাকা হাইস কিনা পড়ে আস্ত বাঁশ। আর এই বাঁশটা আপনি যে বাঁশটা পিসটা দিয়েছেন, এর দাম ওই অনুযায়ী হিসাব করলে 15 টাকা পিস পড়ে। এবার জেলা প্রশাসক কার্যালয়ে যমুনা টেলিভিশন হিসেব কষে দেখা যায়, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণে সদর উপজেলা কৃষি কর্মকর্তা লুটেছেন
24,000 টাকা। কৃষি বিভাগের এই অনিয়মের বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না সাতক্ষীরা জেলা প্রশাসক, তবে আমাদের জানিয়েছেন তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। জেলায় এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে 48,600 কৃষককে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 1,71,13,500 টাকা। অভিযোগ, হরিলুট করছে কৃষি বিভাগ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের স্বাগত জানাতে পেরে গৌরবান্বিত মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত দেশটির কনসুল জেনারেল অ্যালবার্ট আরসেয়া যমুনা টেলিভিশনকে জানান, স্বাগতিক হিসেবে এবারের আসরে কিছুটা প্রত্যাশার চাপে তার দেশ। বিশ্বকাপে 6টি আসর দেখার অভিজ্ঞতা বিনিময় সহ নিজ দলের কৌশল, দুর্বলতা ও প্রত্যাশার কথা জানান তিনি। আরেক মার্কিন কূটনীতিক স্কট হার্টম্যানের আছে ব্রাজিলিয়ান গ্রেট রোনালদোর সাথে খেলার অভিজ্ঞতা। আহমেদ রেজার রিপোর্ট। বিশ্বকাপে 12 বারের অংশগ্রহণে সর্বোচ্চ অর্জন 1930-এর সেমিফাইনাল। 1994-এর পর 2026-এ হোস্ট কান্ট্রি যুক্তরাষ্ট্র। এবারের বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে উঠেছে আমেরিকানরা। স্বাগতিক দেশ হওয়ায় বাড়তি চাপের পাশাপাশি দলটির অভিজ্ঞতা, কৌশল, দুর্বলতা আর প্রত্যাশার বেশ ভালো খোঁজখবর রাখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিক অ্যালবার্ট আরসেয়া। সেগুলোই জানালেন যমুনা টেলিভিশনকে। 94-এ আমরা যখন স্বাগতিক ছিলাম তখন শুধু বিশ্বকাপে অংশ নেওয়াটাই ছিল আনন্দের, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এখন যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতি অনেক পরিণত। এটি আমার প্রথম বিশ্বকাপ নয়, আমি এর আগে পুরুষদের 5টি এবং নারীদের একটি বিশ্বকাপ সরাসরি দেখেছি। যুক্তরাষ্ট্রে ফুটবল কিভাবে একটি বড় খেলায় পরিণত হয়েছে সেটা নিজ চোখে দেখা সত্যিই দারুণ। কখনো ভাবিনি আমরাও এত ভালো ফুটবল খেলবো, এত সমর্থন পাবো। বিশ্বকাপ ঘিরে পৃথিবী জুড়েই রোমাঞ্চ। সেই আয়োজনে বিশ্বের নানা প্রান্তের সমর্থকদের স্বাগত জানাতে পেরে খুশি যুক্তরাষ্ট্র। প্রত্যাশা, যুক্তরাষ্ট্র এবারের আসরে কোয়ার্টার ফাইনাল এমনকি সেমিফাইনালেও খেলতে পারে। বিশ্বজুড়ে সমর্থকদের যেভাবে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে সেটি প্রশংসার দাবি রাখে। আধুনিক যুগে আমাদের সেরা অর্জন কোয়ার্টার ফাইনাল। এবারও আমার বিশ্বাস দল অন্তত কোয়ার্টার ফাইনালে যাবে এবং সেমিফাইনালেও পৌঁছানোর সামর্থ্য রাখে। শক্তিশালী সমর্থন, সঠিক কৌশল আর ভাগ্য কিছুটা সহায় হলে যে কোনো দলই ইতিহাস গড়তে পারে। আমার দৃঢ় বিশ্বাস আমার জীবদ্দশায় যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতবে। ব্রাজিলের গ্রেট ফুটবলার রোনালদোর সাথে খেলার অভিজ্ঞতা জানালেন আরেক মার্কিন কূটনীতিক স্কট হার্টম্যান। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিলের পাশাপাশি ফ্রান্সও বেশ শক্ত দাবিদার বলে মত তার। আর যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই সেটি হবে অসাধারণ অর্জন। আমি অর্ধেক ব্রাজিলিয়ান। রিও ডি জেনিরিওতে আত্মীয়দের কাছে বেড়াতে গেলে একদিন বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতের কাছে ফুটবল খেলেছিলাম। সেই ছোটবেলায় এখনকার ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো এসে প্রায় আধ ঘন্টা আমার সঙ্গে খেলেছিল। সেই মুহূর্ত আমি কখনো ভুলব না। যুক্তরাষ্ট্রের নারী দল বিশ্ব ফুটবলের পরাশক্তি। পুরুষ দলও সেই পথে হাঁটতে শুরু করেছে বলে মনে করেন এই দুই কূটনীতিক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় কুকুরকে চাকু দিয়ে জখমের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত ব্যবসায়ী স্বপনের বিরুদ্ধে মামলা হয়েছে। গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে স্বপনকে। সোমবার রাতে এই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কাঞ্ছাগুড়ি এলাকায় ফার্নিচার ব্যবসায়ী স্বপনের দোকানের সামনে একটি কুকুর শব্দ করে ডাক দিলে বিরক্ত হয় স্বপন। এক পর্যায়ে কুকুরটিকে চাকু দিয়ে আঘাত করেন তিনি। রক্তক্ষরণ হয়ে ড্রেনের মধ্যে পড়ে থাকে কুকুরটি। খবর পেয়ে এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা কুকুরটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার রাতে স্বপনের বিরুদ্ধে মামলা করা হয়। পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরে জাজিরায় নির্মাণাধীন তীর রক্ষা বাঁধের কাজ এখনও শেষ হয়নি। বর্ষা শুরুর আগেই কাজ সম্পন্ন না হওয়ায় নতুন করে ভাঙনের শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের হাজারো মানুষের। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ভাঙন মেরামতে চলমান কাজের গতি খুবই ধীর। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের একটি অংশের অনুমোদন পেতে দেরি হওয়ায় কাজ পিছিয়েছে। গত বছরের ভয়াবহ নদী ভাঙনের স্মৃতি এখনও তাড়া করে শরীয়তপুরের জাজিরার পদ্মাপাড়ের মানুষকে। সেই ভাঙনে অনেকেই হারিয়েছেন বসতভিটা, আবাদি জমি। ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই
আবারও সেই একই ঝুঁকি। তীর রক্ষাবাদ নির্মাণের কাজ চললেও স্থানীয়দের অভিযোগ অধিকাংশ ঝুঁকিপূর্ণ স্থানে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, আবার কিছু অংশে এখনও পূর্ণাঙ্গ কাজ শুরুই হয়নি। ফলে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতা বাড়লে নতুন করে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। যে বৃষ্টি হয়, বৃষ্টিতে ঢালাই আর নাইমা জায়গা আর বেদা গোতলে আর নেই জায়গা, এই বর্ষার মধ্যে বান্ধা তুলিতে না। বর্ষা আইসা বললো এ তো কোনো বেরিবারদের কোনো শুনি না আর দেখিও না, আর আমরা গুলি তো বুঝি না, এরা যা কয় তাই আমাকে বিশ্বাস করতে হয়। দ্রুতভাবে যদি কাজটা শেষ করতো, ভালো করে টিকসই বাদ দিত, তাহলে আমাদের জন্য আর কি ভালো হইতো। তবে কাজের ধীরগতির পেছনে প্রশাসনিক জটিলতার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির দাবি, ক্ষতিগ্রস্ত অংশের নকশা পরিবর্তনের পর প্রকল্পের প্রায় 2 কিলোমিটার অংশ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় কাজ নির্ধারিত সময়ে এগোতে পারেনি। গতবার ভাঙনের কারণে আমাদের ডিজাইনটা রিভাইজ করা লাগছে এবং প্রকল্প রিভাইজ করা লাগছে। প্রকল্প রিভাইজের পরে ভেরিয়েশনটা অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগছে। চেষ্টা করতেছি, এখন কাজ শুরু হয়েছে এবং এবার যদি আমাদের আবহাওয়া ফেভারে থাকে এবং কাজগুলি ঠিকমতো করতে পারি, আমার মনে হয় যে এবার এটা ভাঙনের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। পদ্মার ভাঙন থেকে জাজিরা এলাকার জনপদ রক্ষায় বাস্তবায়ন করা হচ্ছে 10.67 কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ প্রকল্প, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 1202 কোটি টাকা। এর মধ্যে 2 কিলোমিটার অংশের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 260 কোটি টাকা। প্রকল্পটির ওই অংশের কাজ শেষ হওয়ার কথা আগামী বছরের জুন মাসে। তবে চলতি বর্ষায় নদীর আগ্রাসন কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে, সেটিই এখন পদ্মাপাড়ের মানুষের প্রশ্ন। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা কাতারে অবস্থান করলেও মুখোমুখি আলোচনায় বসবে না কোনো পক্ষ। দোহায় মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সাথে এরই মাঝে বৈঠক সম্পন্ন করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল থানি। এদিকে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার জন্য কাতারে অবস্থান করছেন ইরানের প্রতিনিধিরাও। তবে হরমুজ ইস্যু, লেবাননে আগ্রাসন বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন দেশে জব্দ থাকা তহবিল অবমুক্ত করার বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা করবে না তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। এদিকে সরাসরি না হলেও হরমুজ ঘিরে উত্তেজনা নিরসনে ইরানের সাথে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 59,000 ভবন। গৃহহীন হয়ে পড়েছে দেশটির 16,000-এর বেশি মানুষ। মঙ্গলবার প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করে নাসা। ভূমিকম্পের পর থেকেই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ধ্বংসযজ্ঞের পরিমাণ বিশ্লেষণ করছে গবেষকরা। উপগ্রহ থেকে তোলা চিত্রের সাথে আগের বছরের চিত্রের তুলনা করে এই ডেটা তৈরি করেন তারা। ভয়াবহ এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সেন্ট্রাল কোস্ট এবং রাজধানী কারাকাস করিডোর এলাকা। তবে নাসা সতর্ক করে বলেছে, এটি একটি প্রাথমিক মূল্যায়ন মাত্র। মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের পরেই জানা যাবে আসল তথ্য। পাকিস্তানের লাহোরের কাছাকাছি একটি ভবনের ছাদ ধসে মৃত্যু হয়েছে অন্তত 14 শিশুর। গুরুতর আহত হয়েছেন অন্তত 5 জন। কাহনা নামক এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারে এই ঘটনা হয়। জানা গেছে, কোচিং সেন্টারটিতে শিশুদের পাঠদান চলাকালে চলছিল ভবনের ছাদ মেরামতের কাজ। এ সময় আচমকা ছাদ ধসে চাপা পড়ে শিশুরা। জানা গেছে, বেশিরভাগেরই বয়স 7 থেকে 11 বছরের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার কাজে তৎপর হয় জরুরি বিভাগের সদস্যরা। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, অতিরিক্ত ভারের কারণে ধসে পড়ার আগে থেকেই নাজুক অবস্থায় ছিল ছাত্রী। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বয়স্করা। তাই একাকী বসবাসকারী প্রবীণদের নিরাপদে রাখতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ইতালির রাজধানী রোম। হাতে পড়া একটি ছোট্ট ব্রেসলেটই এখন নজর রাখছে তাদের স্বাস্থ্যের উপর। প্রয়োজনীয় মুহূর্তে পৌঁছে যাচ্ছে সাহায্য। 85 বছর বয়সী ডিনা গাজদেলা। স্বামী মারা গেছেন 2023 সালে। 1 বছর পর মারা যায় তার পোষা বিড়ালও। এরপর থেকে রোমের বাড়িতে একাই থাকেন তিনি। তবে একা থাকলেও নিজেকে আর একা মনে করে না ডিনা, কারণ তার হাতে রয়েছে একটা স্মার্ট ব্রেসলেট যা সারাক্ষণ নজর রাখছে তার স্বাস্থ্যের উপর।
ঘড়ির মতো দেখতে এই ব্রেসলেট হৃদস্পন্দন, ঘুমের ধরন ও চলাফেরা পর্যবেক্ষণ করে। কেউ পড়ে গেলে কিংবা অসুস্থ হয়ে পড়লে মুহূর্তেই সতর্কবার্তা পৌঁছে যায় সামাজিক কর্মী বা স্বজনদের কাছে। তাই দিনার কাছে এটি শুধু একটি যন্ত্র নয়, বরং জীবন রক্ষাকারী সঙ্গী। যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, এই ব্রেসলেটই আমার জীবন বাঁচাতে পারে। এই ব্রেসলেটের মাধ্যমে আমি আমার রক্তচাপ পরীক্ষা করি, দেখি আমার হৃদস্পন্দন কত। আমি আমার ওষুধের পরিমাণও প্রয়োজন মতো ঠিক করে নিই। এই ব্রেসলেটটি সর্বোপরি আমাকে নিরাপত্তা দেয়। ইউরোপীয় ইউনিয়নের কোভিড পরবর্তী তহবিলের সহায়তায় 40 কোটি ইউরোর এই প্রকল্প চালু করেছে রোম সিটি কর্তৃপক্ষ। বর্তমানে প্রায় 700 প্রবীণ এই সুবিধা পাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে তীব্র গরমে রক্তচাপ কমে যাওয়া, হৃদস্পন্দনের পরিবর্তন বা হঠাৎ পড়ে যাওয়ার মতো ঝুঁকি শনাক্ত করতে এটি খুবই কার্যকর। এই গরমে বয়স্কদের জন্য ব্রেসলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের রক্তচাপ কমে যায় এবং হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকে। আমরা লক্ষ্য করেছি যে অতিরিক্ত গরম এবং প্রচণ্ড ঘাম হওয়া সত্ত্বেও এটি তাদের শান্ত থাকতে অনেক সাহায্য করেছে। অনেকে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হলেও কর্তৃপক্ষ বলছে এই ব্রেসলেটে কোনো ক্যামেরা নেই। এটি শুধু স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এবং জরুরি পরিস্থিতিতে সংকেত পাঠায়। গত 1 বছরে অন্তত 2টি দুর্ঘটনায় দ্রুত সহায়তা পৌঁছে দিয়ে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে এই ডিভাইসের কল্যাণে। ইউরোপে যখন তাপ প্রবাহে বাড়ছে প্রবীণদের স্বাস্থ্য ঝুঁকি, তখন প্রযুক্তি নির্ভর এই উদ্যোগকে তাদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করার নতুন অনুষঙ্গ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।